বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকে উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা উচ্চতর গণিতে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত। তো ইতিমধ্যে তোমরা ত্রিকোণমিতির কিছুটা জ্ঞান নিয়েছো জেনারেল ম্যাথমেটিক্সে। হায়ার ম্যাথমেটিক্সেও ত্রিকোণমিতির যে অধ্যায়টা পড়েছি, সেই অধ্যায়টা কিন্তু আসলে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কোনো আলোচনা করা হয় নাই। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের আলোচনা শুরু করতে যাচ্ছি। তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত আলোচনায় দুটি ভাগ থাকবে। একটি ভাগ সেটা মোটামুটি তোমাদের জেনারেল ম্যাথমেটিক্সের সাথে পুরোপুরি মিলে যাবে, আর একটি ভাগ যেটা জেনারেল ম্যাথমেটিক্সে নেই, হায়ার ম্যাথমেটিক্সে আছে। সো এই দুটি ভাগে, প্রধান ভাগে আমরা বিভক্ত করে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই ভাগ করার আগে প্রথমেই আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব। ইতিমধ্যে তোমরা জানো যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি: সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। তোমরা জানো। এটুকুই নয়, শুধু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা সংজ্ঞায়িত করব। তারপরে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক প্রতিপাদন করব। ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে বিবেচনা করব। সূক্ষ্ম কোণের ক্ষেত্রে যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে আসে, তার মানে কোন একটা সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত বিবেচনা করব। এই আলোচনাটুকু হবে জেনারেল ম্যাথমেটিক্সের সাথে মিল। আর যখনই আমরা যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করতে যাব, তার মানে সেখানে কিন্তু স্থূল কোণ আসবে, তাই না? আর আমরা জানি ইতিমধ্যে যে ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ একরকম নয়। ত্রিকোণমিতিক কোণ ঋণাত্মক হয়, জ্যামিতিক কোণ কিন্তু ঋণাত্মক হয় না। তেমনি ত্রিকোণমিতিক কোণ কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান আমরা জানি 360। কাজেই ত্রিকোণমিতিক কোণ শুধুমাত্র সূক্ষ্ম কোণের বিবেচনায় আলোচনা করলে হবে না। তো ত্রিকোণমিতিক অনুপাত স্থূল কোণ বা অনেক বড় কোণের ক্ষেত্রেও আলোচনা আসতে পারে। তো চলো প্রথমে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলা সম্পর্কে জেনে নিব। ত্রিকোণমিতিক অনুপাতগুলা আমরা যেহেতু নাম জেনে ফেলেছি, সো আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। আগে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সংজ্ঞায়িত করব। সংজ্ঞায়িত করার জন্য আমাদের দরকার হবে একটা সমকোণী ত্রিভুজ। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটার আমরা একটা নাম দিয়ে ফেলি এ বি সি। বুঝতেই পারছো সি কোণটা সমকোণ। এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ কোনটা এ বি, সমকোণের বিপরীত বাহু যেটা, সমকোণের বিপরীত বাহু। তো আমরা লিখেই দিই সমকোণের বিপরীত বাহু। বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু এখানে এই চিত্র অনুযায়ী এবি। এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় কি? অতিভুজ। এটাকে বলা হয় অতিভুজ। তো এখানে অতিভুজ হচ্ছে এবি, বুঝতে পারছি। অতিভুজের তোমরা ইংরেজিতে জেনে নিলে আরো ভালো, হাইপোটেনাস। ইংরেজি প্রতিশব্দটা জানা কিন্তু ভালো, কেননা হায়ার ক্লাসে যখন যাবা তখন কিন্তু এই বাংলা শব্দগুলো থাকবে না, তাই না? তখন এটাই কাজে লাগবে। এগুলি তোমরা মূল বই পড়ে কিন্তু জেনে নিবা আরো ভালো করে। আচ্ছা, সমকোণের বিপরীত বাহু জানলাম। এরপর আমরা যদি যে কোনো একটা কোণকে বিবেচনা করি, ধরো বি কোণকে বিবেচনা করলাম এবং বি কোণকে থিটা লিখলাম, থিটা দ্বারা চিহ্নিত করলাম, তাহলে দেখো এই বি কোণ বা থিটা কোণের বিপরীত বাহু কিন্তু এসি। থিটা কোণের বিপরীত বাহু, এই যে থিটা কোণের বা বি কোণের লিখতে পারো থিটা কোণের বিপরীত বাহু, এইটা হচ্ছে কি এখানে এই চিত্র অনুযায়ী এসি। এটাকে বলা হয়, আমরা জানি এটাকে বলে লম্ব, কিন্তু আসলে কিন্তু এটা ইংরেজিতে যদি আমরা লিখি এটা হবে অপোজিট সাইড। অপোজিট সাইড, তো বিপরীত বাহু। বাংলায় বলে কি লম্বটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু। বিপরীত বাহু এভাবে আমরা বলতে পারি। থিটা কোণের বিপরীত বাহুকে তাহলে আমরা বলবো লম্ব, রাইট? আর থিটা কোণের যে আরেকটা বাহু আছে এটাকে বলবো থিটা কোণের সন্নিহিত বাহু। এটাকে বলবো আমরা, ও এখানে তো বিপরীত বাহু লিখছি, এ পাশে আর লেখার দরকারটাই বাকি।
আমরা যদি এখানে লিখি থিটা কোণের বিপরীত বাহু লিখেছি, এখন লিখব থিটা কোণের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু তার মানে কি বিসি। দেখো এখানে তো তিনটা বাহুর দুইটা চলে গেছে, বাকি বাহুটাই হলো সন্নিহিত বাহু, থিটা কোণ সংলগ্ন বাহুটা। তাহলে বিসি এটাকে বলে ভূমি, আর এই যে থিটা কোণের সন্নিহিত বাহু একে যদি আমরা ইংরেজি প্রতিশব্দে দেখি তাহলে এটা হবে অ্যাডজাসেন্ট। হ্যাঁ, অ্যাডজাসেন্ট, এভাবে আমরা দেখব। তাহলে এই বাহুগুলো সম্পর্কে আগে আমাদের এভাবে ধারণা নিয়ে নিতে হবে। এই থিটা কোণের বিপরীত বাহু এটা হলো অতিভুজ, তাই না? এটা হচ্ছে অতিভুজ। আর থিটা কোণের এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু এটাকে বলবো আমরা লম্ব, এবং সন্নিহিত বাহু থিটা কোণের সন্নিহিত বাহু যেটা এটাকে বলবো আমরা ভূমি। সংজ্ঞায়িত করার আগে আমাদেরকে এই বাহুগুলা অবশ্যই চিহ্নিত করে নিতে হবে, জানতে হবে, বাহুগুলা কিন্তু চিনতে হবে। এই বাহুগুলার পরিচিতিতেই ঘাপলা থাকে, যে কারণেই আমাদের সমস্যা হয়। যেমন এই যে থিটা কোণের বিপরীত বাহু লম্ব, এটা নিয়ে একটা মারাত্মক ভুল ধারণা আছে, বিশেষ করে শুরুর দিকে, তারপরে 9-এ যখন তোমরা পড়ো, 9, 10-এও আমি দেখছি ক্লাস 10-এর স্টুডেন্টদের মধ্যেই এ ধরনের ভুল থাকে। কিরকম? লম্ব বলতেই মনে করে দাঁড়িয়ে আছে যে বাহুটা সেটাই লম্ব, কিন্তু আসলে কিন্তু তা না। মনে রাখতে হবে, যদি আমি এই কোণটাকে নেই, এই কোণটাকে যদি আমি নেই, বা এই কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে থিটা কোণের বিপরীত বাহু বিসি, তার মানে বিসি বাহুটা হবে লম্ব। মানে একেবারে সাধারণ একটা কনসেপ্ট, অনেকের ভিতরে এইরকম আছে যে যেটা দাঁড়িয়ে থাকে খারাপ ওইটাই লম্ব, আর যেটা শুয়ে থাকে ভূমির সমান্তরালে এইটাই ভূমি। আসলে কিন্তু তা না। এজন্যই বলতেছি যে এই বাহুগুলা সম্পর্কে আগে আমাদের আইডিয়া নিতে হবে। দেখো আমি থিটা এখানে লিখেছি, সেই অনুসারে বাহুগুলোর নামকরণ করেছি। এখন থিটা যদি এই জায়গায় না লিখে আমি যদি এই জায়গায় লিখি, তাহলে কিন্তু এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি। এই বিষয়গুলা কিন্তু আমাদের ভালো করে আগে জানতে হবে। এটা হলো প্রথম জানার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমরা কি করব? এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সংজ্ঞায়িত করব। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমরা ইতিমধ্যে নাম জানো। প্রথমটা কিন্তু সাইন, এটাকে সাইন বানান কিন্তু SINE, কিন্তু আমরা সংক্ষেপে লিখব SIN। তো থিটা কোণের সাইন, এটাকে লিখব সাইন থিটা, এরকম কিন্তু। তেমনি এইটার যদি কো নেই, সেটা হবে কোসাইন। এই যে কোসাইন, এটাকে সংক্ষেপে প্রথম 3 অক্ষর দিয়ে লিখব কস, আর এটা থিটা কোণের কস অনুপাত, রাইট? তেমনি আরেকটা অনুপাত হলো ট্যানজেন্ট। ট্যানজেন্ট, এটাকে যদি আমরা প্রথম 3 অক্ষর দিয়ে প্রকাশ করি, এবং প্রথম 3 অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে থাকে ট্যান। তাহলে থিটা কোণের ট্যানজেন্ট, দ্যাট ইজ ট্যান থিটা। অনুরূপভাবে আসবে সেক, একটা অনুপাত আছে সেকেন্ড, এটাকে বলে সেকেন্ড। তো এটাকে সংক্ষেপে সেক লেখা হয়, আর এরই কো যেটা সেটাকে লেখা হয় কোসেক, রাইট? তাহলে থিটা কোণের কোসেক, কোসেক থিটা, থিটা কোণের সেক, সেক থিটা। আর এই ট্যানজেন্ট যেটা, এটার কো হলো কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট। তো এটাকে সংক্ষেপে 3 অক্ষরে লিখব কট। তাহলে থিটা কোণের কোট্যানজেন্ট, দ্যাট ইজ কট থিটা। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির 6টি অনুপাত, যা তোমরা আগে থেকেই জানতে। এখন এই 6টি অনুপাতকে সংজ্ঞায়িত করাই কিন্তু মূল কাজ। কিভাবে আমরা এই অনুপাতগুলোকে সংজ্ঞায়িত করব? এবার চলো আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সংজ্ঞায়িত করে ফেলি। কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? আসলে এটা আমাদের সংজ্ঞায়িত করার বিষয় নয়, সংজ্ঞায়িত করা হয়েছে পূর্ব থেকেই, এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু আর অতিভুজের অনুপাতকে, থিটা কোণের বিপরীত বাহু ও অতিভুজ, তার মানে বিসি আর এবি এর অনুপাত। এই চিত্র অনুযায়ী বিসি, যে থিটা কোণের বিপরীত বাহু বিসি আর অতিভুজ এবি, থিটা কোণের বিপরীত বাহু ও অতিভুজের অনুপাতকে সাইন থিটা বলে। তাহলে আমরা সাইন থিটাকে সংজ্ঞায়িত করে ফেলি। হ্যাঁ, এই জিনিসগুলো মুছে দেই, জায়গার দরকার।
দেখো তাহলে আমরা sin থিটাকে সংজ্ঞায়িত করি, sin থিটাকে সংজ্ঞায়িত করি এভাবে বলবো যে থিটা কোণের বিপরীত বাহু, দ্যাট ইজ লম্ব। বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো, কিন্তু যদি আমরা সংজ্ঞায়িত করি এভাবে বলবো যে থিটা কোণের বিপরীত বাহু ও অতিভুজের অনুপাতকে sin থিটা বলে। এই যে sin থিটার সংজ্ঞা। হ্যাঁ, আমি যদি প্রশ্ন করি ছাত্রছাত্রীদের যে বলো তো sin থিটা cos থিটা tan থিটা এগুলো কি, এগুলো আবার কি? sin থিটা tan থিটা cos থিটা, এই যে এভাবে বলতে পারে না যে থিটা কোণের বিপরীত বাহু ও অতিভুজের অনুপাতকে sin থিটা বলা হয়। এখন এখানে থিটা না থেকে এখানে যদি কোণটা থাকতো a, তাহলে a কোণের বিপরীত বাহু ও অতিভুজের অনুপাতকে sin a বলে। a কোণের বিপরীত বাহু ও অতিভুজের অনুপাতকে sin a বলে। আর যদি এখানে থিটা থাকে তাহলে আমরা বলবো থিটা কোণের বিপরীত বাহু ও অতিভুজের অনুপাতকে sin থিটা বলে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তদ্রূপ এর পরেরটা, এটা গেল। এবার cos থিটা। আমরা cos থিটাকে সংজ্ঞায়িত করি থিটা কোণের সন্নিহিত বাহু, থিটা কোণের সন্নিহিত বাহু ও অতিভুজের অনুপাতকে cos থিটা বলে। ব্যাস। আর এরপরে আছে tan থিটা। tan থিটাকে সংজ্ঞায়িত করি tan থিটা। তাহলে থিটা কোণের বিপরীত বাহু, দ্যাট ইজ লম্ব, আর সন্নিহিত বাহুর অনুপাত, দ্যাট ইজ ভূমি। তাহলে আমরা বলতে পারি থিটা কোণের বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর অনুপাতকে tan থিটা বলে। তুমি যদি এভাবে বলে ফেলো যে সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির অনুপাতকে tan থিটা বলে, ওকে, হয়ে গেছে। যদিও থিটা কোণ দিয়ে বলা উচিত, কারণ এখানে তো অনুপাতটার সাথে থিটা কোণ, কাজে থিটা কোণের লম্ব ও ভূমির অনুপাতকে tan থিটা বলে। থিটা কোণের কথাটা বলা উচিত। সংক্ষেপে যদি বলে ফেলো লম্ব ও ভূমির অনুপাতই tan থিটা, ওকে, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। আমরা প্রধান তিনটি অনুপাতকে অলরেডি সংজ্ঞায়িত করে ফেলেছি। এবার আমরা কোসেক থিটাতে যাব। কোসেক থিটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? কোসেক থিটা হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু। এই থিটা কোণের কথাটা আগেই বলবো না, আমরা লিখব যে সমকোণী ত্রিভুজের অতিভুজ তো আর থিটা কোণের না, অতিভুজ কিন্তু সমকোণের বিপরীত বাহু। কাজে আমরা আগে বলবো না যে থিটা কোণের অতিভুজ, এটা কিন্তু ভুল হবে। আমাদের বলতে হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও থিটা কোণের বিপরীত বাহুকে, তার মানে লম্ব। থিটা কোণের বিপরীত বাহু মানে কি? লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও থিটা কোণের বিপরীত বাহুর অনুপাতকে কোসেক থিটা বলে। এভাবে কিন্তু আমরা সংজ্ঞায়িত করব। তেমনি চলো সেক থিটাকে সংজ্ঞায়িত করি। সেক থিটা, হ্যাঁ, একই ভাবে বলবো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও থিটা কোণের সন্নিহিত বাহুর অনুপাতকে সেক থিটা বলে। তদ্রূপ আমরা কট থিটাকে সংজ্ঞায়িত করলে পাবো যে থিটা কোণের সন্নিহিত বাহু ও থিটা কোণের বিপরীত বাহুর অনুপাতকে, অর্থাৎ ভূমি আর লম্বের অনুপাতকে কট থিটা বলে। এই যে এভাবে আমরা ত্রিকোণমিতিক 6টি অনুপাতকে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমরা জানলাম ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে। তার আগে আমরা ত্রিভুজের বাহুগুলোর সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পরিচিতি নিয়েছি, তাই না? এভাবে তুমি যেন একদম ক্লিয়ার আইডিয়া রাখতে পারো যে আসলে এগুলি কি। আসলে কি? লম্ব কি? সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। অতিভুজ কি? আরেকটা বাহুর দৈর্ঘ্য, রাইট? তার মানে দুইটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত। কিন্তু দেখো একটা কোণকে দুইটা বাহুর দৈর্ঘ্যের অনুপাতে প্রকাশ করা হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজ যে দুইটা বাহু, সেই দুইটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত একটা কোণের সাইনের সমান। এভাবে আমরা বলতে পারি। তাহলে সাইন থিটা আসলে কি? দুইটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত, তাই না? কস থিটা আসলে কি? অন্য দুইটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত। দেখো প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত দুটি করে বাহুর দৈর্ঘ্যের অনুপাত, রাইট? দুটি করে বাহুর দৈর্ঘ্যের অনুপাত। এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। আর গণিত চিন্তার বিষয়, কিন্তু স্যার করে দেবে তুমি মুখস্থ করবে, এই বিষয় গণিত নয়। অনুশীলনীর অঙ্কগুলা পারা, গণিত পারা নয়। হ্যাঁ, অনুশীলনীতে যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করতে পারাই মূল কাজ নয়। মূল কাজ বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা, স্পষ্ট ধারণা রাখা।